সাংবাদিক বন্ধুগণ, আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ আইন হলো গুম, প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের সময় গুম, প্রতিকার এবং প্রতিরোধ অধ্যাদেশ জারি করা হয়েছিল। বর্তমান সরকারের আমলে এই অধ্যাদেশকে আর আইনে পরিণত করা হয়নি। সরকারের পক্ষ থেকে তখন বলা হয়েছে যে অধিকতর উন্নত একটা আইন তারা প্রস্তাব করবেন, এই জন্যই তারা অধ্যাদেশকে আগে পাশ করেন নাই। এখন মন্ত্রী পরিষদের বৈঠকে এই অধিকতর উন্নত আইনটা অনুমোদিত হয়েছে। এই অধিকতর উন্নত আইনে তারা কি বলেছেন এবং কিভাবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড থেকে সরে এসেছেন, এটি আজকের আলোচনার মূল বিষয়। তার মধ্যে 1 নম্বর হলো, আপনারা দেখতে পাবেন এই আইনের যে ড্রাফটটা দেওয়া হয়েছে তার শুরুতে ইন্টারন্যাশনাল যে সমস্ত আইনের প্রেক্ষিতে এই গুম নামক অপরাধ তৈরি করা হয়েছে, বর্তমান আইনে তার কোনো রেফারেন্স নেই। আগের যে অধ্যাদেশ ছিল সেখানে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, ইন্টারন্যাশনাল সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এবং একই সাথে যে কনভেনশনে আমরা স্বাক্ষর করেছিলাম সেই কনভেনশনের রেফারেন্স ছিল, কিন্তু বর্তমান আইনে এই ধরনের কোনো রেফারেন্স উল্লেখ করা হয়নি। সেকেন্ড প্রশ্ন হলো তদন্ত। গুমের তদন্ত কে করবে? অতীতের আইনে বলা হয়েছিল গুমের তদন্ত করবে মানবাধিকার কমিশন, কিন্তু বর্তমান আইনে প্রস্তাব করা হয়েছে গুমের তদন্ত করবে পুলিশ। আর পুলিশ যদি প্রথম মামলা দায়ের হবে থানায়, থানায় যদি মামলা নিতে অরাজি প্রকাশ হয় তাহলে এটি ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করতে হবে। গুমের সঙ্গে সংশ্লিষ্ট থাকে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের ইতিহাসে আমরা যতটুকু দেখেছি এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের সব জায়গায় হয়তো কোথাও পুলিশের সদস্য, না হয় র্যাবের সদস্য, না হয় ডিজিএফআই সদস্য, আর না হয় অন্যান্য বাহিনীর সদস্যরা গুমের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকেন। সেই গুম অপরাধের তদন্ত করতে দেওয়া হচ্ছে এখন আবার পুলিশকেই। আমরা বলেছি এর অর্থ হবে এটা, এই অপরাধকে তদন্ত করার আর কোনো দরকার বাস্তবে থাকবে না। কারণ পুলিশের করা অপরাধের তদন্ত পুলিশকেই যদি দেয়া হয়, র্যাবের করা অপরাধের তদন্ত পুলিশকে যদি দেয়া হয়, ডিজিএফআইয়ের করা অপরাধের তদন্ত পুলিশকে যদি দেয়া হয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা কর্তৃক সংগঠিত অপরাধের তদন্ত যদি পুলিশকে দেয়া হয়, এটি আসলে বাস্তবিক অর্থে তদন্ত না করারই শামিল। আরেকটি বিস্তারিত বিষয় আছে। পূর্বের আইনে ছিল তথ্য ভাণ্ডার, গুম কতজন হয়েছেন, কি পরিমাণ মানুষ গুম হয়েছে, কোন বছর কতজন গুম হয়েছে এবং তাদের ব্যক্তিগত তথ্য কি, কে কোন ব্যাকগ্রাউন্ডের, মা বাবার নাম কি, এই সকল তথ্য সংগ্রহণ করার কথা ছিল মানবাধিকার কমিশন। কিন্তু এই আইনে এসে এই তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হচ্ছে সরকারকে। সরকার কতজন গুম হয়েছে তা তথ্য প্রকাশ করতে চাইবে? সরকার কি চায় যে বাংলাদেশের কি পরিমাণ মানুষকে 1 বছরে গুমের শিকার হতে হয়েছে, এটি কি কোনো ইনকামবেন্ট গভর্নমেন্ট কোনোদিন প্রকাশ করতে চায়? মূলত এই আইনের মাধ্যমে দুটো খুবই অবজেকশনেবল কাজ করা হয়েছে। একটা হলো গুমের তদন্ত করতে দেওয়া হয়েছে পুলিশকে, আর তথ্য ভাণ্ডার সংগ্রহ করার জন্য বলা হচ্ছে সরকারকে। এটি কোনোদিনই পসিবল না। এই জন্য গুম আইনটি যেভাবে প্রস্তাব করা হয়েছে এটিকে পরিবর্তন করে অবশ্যই মানবাধিকার কমিশনের কাছে গুমের তদন্ত এবং হিসাব রক্ষণের দায় দায়িত্ব দেওয়া উচিত। যদি তা দেওয়া না হয় তাহলে গুম নামক অপরাধটি বাংলাদেশে পুনরায় ফিরে আসবে বলে আমরা আশঙ্কা করি। পুলিশ যেখানে অভিযুক্ত হবে সেখানে পুলিশ কি করে তদন্ত করবে? একই সাথে সরকার যেখানে গুমের তথ্য প্রকাশ করতে চায় না সেখানে সরকারের কাছে কেন তথ্য ভাণ্ডার রাখতে হচ্ছে? So this is very outrageous. We expected that the government will formulate an upgraded version of enforced disappearance law. But upon consideration of the evidence is now in our hands, we see government actually degraded the standard of GUM law. এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের আইনের বেসিক স্পিরিট থেকে তারা সরে এসেছেন। আরেকটা কথা মনে রাখতে হবে, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স কিন্তু আন্তর্জাতিক অপরাধ। এই অপরাধ বাংলাদেশের পেনাল কোডে কোনোদিন ছিল না। যদি তাই হয়ে থাকে তাহলে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মানতে হবে। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড না মেনে গুমের তদন্ত হবে কিভাবে? গুমের তদন্ত যদি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে করা না হয়, মানবাধিকার কমিশন কর্তৃক করা না যায়, আমাদের বিবেচনায় এই আইনে গুমের বিচার রাখা আর না রাখার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
বাংলাদেশের সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী দেশের একজন রাষ্ট্রপতি নির্বাচিত হন। নির্বাচন মানে কি? আপনার অপশন থাকতে হবে, কাকে ভোট দিবেন, কাকে ভোট দেবেন না। যদিও ৭০ অনুচ্ছেদের কারণে কোনো সংসদ সদস্য ফ্লোর ক্রস করতে পারেন না, অর্থাৎ দলের বিরুদ্ধে কোনো ভোট প্রয়োগ করতে পারেন না। যদি দলের বিরুদ্ধে কোনো ভোট প্রয়োগ করেন তাহলে তার সংসদ সদস্য পদেই থাকে না। এইভাবে হিসাব করলে যে দল যেবার নমিনেশন দিচ্ছেন সেই দলের লোকেরা তাকেই ভোট প্রদান করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এই জন্যই আপনারা দেখবেন জুলাই চার্টারে ৭০ অনুচ্ছেদকে পরিবর্তন করে সংসদ সদস্যদেরকে একটি স্বাধীনতা দেওয়ার প্রশ্ন এসেছিল, অর্থাৎ সংসদ সদস্যরা চাইলে দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন। এইটাই ছিল জুলাই সনদের গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ, কিন্তু জুলাই সনদ তো বাস্তবায়িত হয় নাই। এই জন্য আমার মনে হয় দিস ইজ এ গুড অ্যান্ড হেলদি এনভায়রনমেন্ট। কে পাশ করবে, কে ফেল করবে, যদিও সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে জানা যায়, কিন্তু রাষ্ট্রপতি যেহেতু একটা নির্বাচন, সুতরাং এখানে একটা মিনিমাম প্রতিযোগিতা থাকা উচিত। দেয়ারফর এই প্রসেসটাকে সামনের দিকে অগ্রসর করতে হবে। ৭০ অনুচ্ছেদ তো সবসময় সংসদে থাকবে না, সংবিধানে থাকবে না। ৭০ অনুচ্ছেদ এখন আছে। যে সংবিধান প্রণয়ন করে সংস্কার করার প্ল্যান করা হচ্ছে সেখানে কিন্তু ৭০ অনুচ্ছেদের এই বিধানটা থাকছে না, অর্থাৎ দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না, এই বিধান থাকবে না। এই জন্য সাংবাদিক সাহেব যে প্রশ্ন করেছেন তার উত্তর হলো, দিস ইজ এ বিগিনিং অফ সামথিং গুড, লেট ইট বি ডান উইথ দি প্রসেস অফ দি কনস্টিটিউশনাল জার্নি। এবং তাতে ৪৮ অনুচ্ছেদ ৪৯ অনুচ্ছেদ ফলো করে রাষ্ট্রপতি নির্বাচিত হোক, এতে দেশে একটি নতুন এনভায়রনমেন্ট তৈরি হতে পারে। এখনো পর্যন্ত যাদের সংসদ সদস্যপদ বহাল আছে সকলেই ভোটার তালিকায় নাম আছে। আপনি দেখবেন ভোটার তালিকা ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। এই ভোটার তালিকা অনুযায়ী যিনি পদত্যাগ করেন নাই কিংবা যার সংসদ সদস্যপদ বাতিল হয়ে যায় নাই, ইনক্লুডিং নারী সদস্য, সকলেই রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তিনি যদি এমপি থেকে থাকেন তাহলে ওই আসনটা শূন্য ঘোষণা করতে হবে, ওই আসনে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে যদি এমপিদের মধ্য থেকে কেউ রাষ্ট্রপতি নির্বাচিত। এটাই এখনকার সাংবিধানিক বিধান।